কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে সীমান্ত হত্যা বন্ধ সহ 5 দফা দাবি। নতুন বাংলাদেশে মানা হবে না নতজানু পররাষ্ট্রনীতি, হুঁশিয়ারি সার্জিসের। বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা দিব। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে চলছে মনিটরিং, স্থানীয়দের উদ্বেগ। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। ঝিনাইদহে গাড়ি চালক সহ আওয়ামী লীগ নেতা হিরণের মরদেহ কবর থেকে উত্তোলন, তাকে হিন্দু দাবি করে অনলাইনে গুজব রটায় ভারতীয়রা। উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ, একজন হিন্দু তো আর আলহাজ হতে পারে না। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তিনি হিন্দু নন। সিরাজগঞ্জে কথিত সোর্সদের দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তরের অভিযান। মহাসড়কে সন্ত্রাসী যাত্রীদের হয়রানি, প্রশাসনের লিখিত অভিযোগ। যারা মাদকদ্রব্যের সাথে জড়িত তাদেরকে দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। দীর্ঘদিন যাবৎ তারা এরকম করে লাখ লাখ টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে। লোকবল আর যন্ত্রপাতির অভাবে রুগ্ন লক্ষ্মীপুর সদর হাসপাতাল। 6 বছরও যুক্ত হয়নি 250 শয্যা সুবিধা, ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। ডাক্তার সংকট, মিশন সংকট, বিশেষ করে সিটের সংকট, রোগীরা নিচে ফ্লোরে থাকতেছে। আমরা তো এভাবে থাকতে পারতেছি না, আমাদের সাথে বাচ্চা রাখার মতো কেউ থাকতে পারতেছে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, জান্নাতুল গুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন শুরুতে। ফেলানী হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো লং মার্চ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে মার্চ ফর ফেলানী আয়োজন করে। এতে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশের নেতা সেই হবে যে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনবে। ফেলানী সহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ। কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লং মার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা। যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোনো মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সার্জিস আলমের আশা, আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা। এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না। এই নতুন বাংলাদেশে কোনো একজন নেতাকে আমরা আর মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পার মাটিতে পড়ে না। যেই নেতা মানুষের দাঁড়ে দাঁড়ে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখানা হয়ে ফেলানীর বাড়ি পর্যন্ত যায় পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে কিছু অংশে কাঁটা তারের বেড়া দেওয়ার পর এবার সেই বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। আর এই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। তবে বিজেপি বলছে শূন্য রেখায় দেয়া কাঁটাতারের বেড়া
প্রোটেকশন দিতে এমনটা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের পর দহগ্রামে এবার আলোচনায় মদের খালি বোতল। কাঁটাতারের বেড়ায় জায়গায় জায়গায় ঝুলছে কাচের বোতল। বুধবার দহগ্রামের সরকারপাড়া এলাকায় সীমান্তে কাঁটাতারের সাথে কাচের বোতল ঝোলানোর কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অমান্য করে বেড়া নির্মাণের পর আবার বিএসএফের এমন কাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। বোতলের ভিতরে কোনো পয়জনই আছে নাকি, বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা মুশকিল। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছে। কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এছাড়া সন্ধ্যার পর ফ্লাড লাইট জ্বালিয়ে নতুন বেড়া দেয়া কিছু এলাকা মনিটরিংও করছে বিএসএফ। বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া রক্ষায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। রাতের বেলা কেউ বেড়া তুলে ফেলতে গেলে একসাথে বাঁধা দুটি বোতলে ধাক্কা লেগে যে শব্দ হবে তাতে বিষয়টি টের পাবে তারা। অন্যভাবে যে আমাদের এখানে কাজটা করেছে এখন তো নিজেই টেনশন আছে। রাতে যদি কেউ আপনার এখানে কাটতে যায় বা এটাতে নাড়াচাড়া লাগে, সো দ্যাট এটাতে শব্দ হলে যেন তারা টের পায়। অন্ধকারে তো দেখা যায় না, তো এটা দূর থেকে আর কি তারা শুনতে পেলে হয়তো পেট্রোলটা এসে এটাকে ঠেকাবে। গত 10 জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এই সরকারের অধীনে নির্বাচন ভালো না হলে আর কখনোই তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। দুপুরে রংপুরে কমিশনের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। ডক্টর তোফায়েল বলেন, ভোট যদি কেনাবেচা হয় তাহলে গণতন্ত্রের কি দরকার? আর এই শঙ্কা আগামীতেও থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সে কারণে আশাবাদী হতে হবে, সংস্কারও করতে হবে, তবেই সুষ্ঠু ভোট এবং গণতন্ত্র রক্ষা পাবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংস্কার করলে কিছু পরীক্ষার রিস্ক থাকে, কিন্তু রিস্কটা আমাদের সবসময় হচ্ছে ঝুঁকি হবে, ভোট কিনে ফেলবে। তাহলে আপনার ডেমোক্রেসি দরকার কি? এই সংখ্যা থাকলে ডেমোক্রেসি দেশে হবে না। যারা ইলেকশন করবেন, যারা রাজনীতি করবেন, তাদেরকে সৎ হওয়া লাগবে, তার নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। মার্চের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হবে, জানিয়েছে কমিশন সদস্য ডাক্তার হালিদা হানুম আক্তার। দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে কমিশনারের সাথে অংশীজনদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার হালিমা বলেন, তাৎক্ষণিক স্বল্প এবং দীর্ঘমেয়াদী সুপারিশমালা দেওয়ার হবে, অন্তর্ভুক্ত করা হবে অংশীজনদের নাম, ঠিকানা এবং পরামর্শ। নারীর বহুমাত্রিক ক্ষমতায়নের মাধ্যমে অধিকার সুরক্ষায় সুপারিশও থাকবে বলে জানান তিনি। কর্মশালায় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, কমিশন সদস্য মাহিন সুলতান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিতে চাই, এইটা এইভাবেই কথা হয়েছে এবং তার জন্য আমাদের রিপোর্টের আমরা আউটলাইন করে ফেলেছি অলরেডি, এবং যাদের সাথে কনসাল্ট করছি আমরা তাদেরকে ওখানে মেনশন করব যে আমরা এই প্রতিষ্ঠান, এই ব্যক্তি, এই কমিশনের সঙ্গে আমরা আলাপ করেছি। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা জামায়াতে ইসলামের লক্ষ্য, এমনটা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরায় নোমানী ময়দান মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সময়ে নারীদের যথাযথ সম্মান আর নিরাপত্তা দিতে সব সরকারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যথাযোগ্য সম্মান এবং নিরাপত্তা পাবে, জাতি গঠনেও তারা সমান সুযোগ পাবেন। সম্মেলনে কেন্দ্রীয় এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা
আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন বাংলাদেশের খেলাফত মজলিসের আমিন মুমিনুল হক। সকালে ভোলা সদরে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এই সময় মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিগত দিনে অনেক নির্যাতনের শিকার হচ্ছে, এখন তাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এছাড়াও বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন, নীতিমালা এবং বিধিমালা যাতে কার্যকর না হতে পারে এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার দাবি জানান তিনি। আমরা ইসলামী সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারবো। সেই সাথে আমরা আসলে মূলত আগামীর বাংলাদেশে আরো বৃহত্তর ঐক্যের প্রত্যাশা করছি। অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সব মামলায় থেকে খালাস পাওয়ার 17 বছর পর কারামুক্ত হলেন তিনি। দুপুর 2টার পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন এই বিএনপি নেতা। বাবরকে বরণ করে নিতে কারাগারের বাইরে জড়ো হন পরিবারের সদস্য সহ দলের কেন্দ্রীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। গত মঙ্গলবার চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলা থেকে সাজা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর। এ পর্যায়ে আমরা যাচ্ছি নেত্রকোনায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, জানাবেন লুৎফুজ্জামান বাবর কারামুক্তির পর তার এলাকার মানুষের প্রতিক্রিয়া কেমন, কি বলছেন সাধারণ মানুষ? ফলি দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মুক্ত হয়েছেন। এখানে কিন্তু শুধু নেত্রকোনার প্রতিটি ইউনিয়নে উপজেলায় কিন্তু আলোচনার আওয়ার পুত্র লুৎফুজ্জামান বাবর আজকে 17 বছর পর জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছে। আমরা নেত্রকোনাবাসী আলহামদুলিল্লাহ। কি বলবেন ভাই? খুব আনন্দিত নেত্রকোনাবাসী, আমরা সকলেই আনন্দিত, সারা জেলা আজকে আনন্দ ভরপুর। খুব আনন্দিত নেত্রকোনাবাসী, আমরা সকলেই আনন্দিত, সারা জেলা আজকে আনন্দ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে দীর্ঘ 17 বছর মুখের পর আজকে উনি আইনি লড়াইয়ের মাধ্যমে উনি মুক্তি পেয়েছেন। সেই জন্য নেত্রকোনাবাসী, নেত্রকোনার আপময় জনসাধারণ, সমস্ত মানুষ আজকে খুশি। সারা নেত্রকোনার মানুষ আজকে উল্লসিত। ঢাকা থেকে শুরু করে নেত্রকোনার 86 ইউনিয়নের মানুষ আজকে খুবই উল্লসিত এবং আনন্দিত। শুনছিলেন যে এই মুক্তির মধ্য দিয়ে কিন্তু নেত্রকোনার মানুষের মধ্যে যে আমেজ বিরাজ করছে। আমরা নেত্রকোনার শহর মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখলাম যে তোরণ নির্মাণ করা হয়েছে। এখানে নেতৃবৃন্দ যে বিষয়টি জানিয়েছে যে অন্তত 3 শতাধিক বাস এবং 4 শতাধিক মাইক্রো বাস এবং বিভিন্ন গাড়িতে করে স্থানীয় লোকজন যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু ঢাকায় গিয়েছেন এবং সেইখানে গত রাত থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছেন প্রিয় নেতাকে দেখার জন্য এবং তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে এই নেত্রকোনার মানুষের মাঝে ফিরে আসবেন লুৎফুজ্জামান বাবর, এমন প্রত্যাশা করছেন। ধন্যবাদ আপনাকে কামাল। ঝিনাইদহে দাফনের 5 মাস পর কবর থেকে তোলা হলো আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তারের মরদেহ। সকালে আদালতের নির্দেশে আওয়ারাকান্দি এবং ভূপতিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়। এজাহারে জানা যায় গেল 5 আগস্ট শহরের স্টেডিয়াম পাড়ায় শহীদুল ইসলাম হিরণের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। এতে করে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। কুপিয়ে আর পিটিয়ে হত্যা করা হয় গাড়ি চালক আক্তার হোসেনকে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে আদালতে মামলার আবেদন করে 2 পরিবার। পরে বিচারক মামলাটি নথিভুক্ত করে সদর থানা পুলিশকে আদেশ দেন। ওনাকে 5 তারিখে হত্যা করা হয় এবং 6 তারিখে ওনাকে এখানে দাফন করা হয়। তো দাফন করার পরে আজকে দীর্ঘ 6 মাস পর আর কি ওনার মৃতদেহ উত্তোলন করা হয়। আমরা চাই যে এটা সুস্থ একটা তদন্ত হোক এবং এর বিচার হোক।
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শহীদুল ইসলাম হিরণ ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় প্রাণ যায় তার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ঘটনাটি নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয়রা। সেসব পোস্টে দাবি করা হয় শহীদুল ইসলাম হিরণ হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয়দের এমন মিথ্যাচারে হতবাক স্থানীয়রা। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহে কয়েকজন আওয়ামী লীগ নেতার উপর চড়াও হয় প্রতিপক্ষের লোকজন। হামলা চালানো হয় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতেও। হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি হিরণ। কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার পর হিরণের মরদেহ ঝুলিয়ে রাখা হয় পায়রা চত্বরে, যা দেখতে ভিড় জমায় শহরবাসী। পরদিন মরদেহ দাফন করা হয় তার নিজ গ্রামে। হিরণের মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডায় মেতে ওঠে কিছু ভারতীয় উগ্রবাদী। হিরণকে হিন্দু ধর্মাবলম্বী দাবি করে সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়ানো হয়। এমন মিথ্যাচারে হতবাক ও ক্ষুব্ধ স্থানীয়রা। না হে কোনোদিন সে হিন্দু থাকবে কি জন্য? হিন্দু থাকবে কেন? প্রশ্নই ওঠে না। উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ, উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ। তা একজন হিন্দু তো আর আলহাজ হতে পারে না। তিনি একজন হজ করে আইএসে, তিনি মুসলমান ছিলেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তিনি হিন্দু নন কিংবা হিন্দু কোনো সংগঠন বা কোনো গোষ্ঠীর তিনি নেতা নন। সম্প্রতি হিরণ হত্যার ভিডিও পর্যালোচনা করে তাতে অপতথ্য যুক্ত করার প্রমাণ পেয়েছে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকাররা। পুলিশ বলছে আওয়ামী লীগ নেতা হিরণের মৃত্যুর ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। একটা মামলা হয়েছে, অজ্ঞাত আসামিদের একটা মামলা হয়েছে। এখন আমার আসামের মামলা আছে, সেই মামলাটা অজ্ঞাত আসামিদের মামলা হয়েছে। এই মামলায় আসামিরা অজ্ঞাত, কাউকে আটক করেনি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বরিশালের গৌরন্দিতে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মধ্য হোসনাবাদ গ্রাম থেকে সাফাওয়ান শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায় বাবা মায়ের সাথে ঢাকায় বসবাস করত শিশুটি। কয়েকদিন আগে পরিবারের সাথে গ্রামের বাড়ি বেড়াতে আসে তারা। বুধবার দুপুর থেকে নিখোঁজ হয় 5 বছরের সাফওয়ান। রাতে থানায় জিডি করে শিশুটির দাদা। ভোরে বাড়ির কাছে রাস্তার পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুকে। জিজ্ঞাসাবাদে দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে এবং আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত জ্ঞান দিয়ে আমরা এটা তদন্ত কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে। বরিশালে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মানব পাচার চক্রের 3 সদস্যকে। পুলিশ জানায় গেল 1 জানুয়ারি সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়াঘাট এলাকা থেকে ওই কিশোরকে অপহরণ করা হয়। আর 8 দিন পর কাউনিয়া থানায় জিডি করে পরিবারটি। অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত পায় পুলিশ। আর গতরাতে নগরীর দপ্তরখানা এলাকায় একটি ভবন থেকে জিম্মি কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মানব পাচারকারী চক্রের 3 সদস্য সুইটি, জুথি ও আলামিনকে। সিরাজগঞ্জে কথিত সোর্সকে বিশেষ পোশাক পরিয়ে মহাসড়কে চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান। স্থানীয়দের অভিযোগ সোর্সদের বেশিরভাগই চিহ্নিত মাদক কারবারি। যাত্রীদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জেলা প্রশাসন এবং অধিদপ্তরের লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর, যানবাহন থামিয়ে চলছে তল্লাশি, বোঝাই যাচ্ছে অভিযান। অভিযান যারা চালাচ্ছেন তাদের গায়ে কোটি থাকলেও পরিচয় নিয়ে আছে রহস্য। জানতে চাই তারা আসলে কারা। এই ভাইয়া কোট খুলেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন। খুললেন কেন? আপনার পরিচয় বলেন তো, আপনি কি আসলে সার্চ করছেন? আপনারা কারা আসলে? মাদক দ্রব্য। আপনার কার্ডটা দেখি, আপনার কার্ডটা দেখিয়ে আপনি যে সার্চ করছেন এই গাড়িটা আপনার কোন অথরিটি আছে? আপনার সার্চ করার অথরিটি কি? স্যারের সাথে কথা। যাত্রী আর চালকদের অভিযোগ এরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কেউ নন, সবাই কথিত সোর্স। কেউ কেউ আবার চিহ্নিত মাদক কারবারি। কিছু অসাধু কর্মকর্তা সোর্সদের ব্যবহার করছেন অভিযানে। তারা যাত্রীদের হয়রানি করছেন নানাভাবে। যারা কর্মকর্তা আছে তারাই দেখতেছি যে এই মাদকদ্রব্যের যানবাহনগুলো সার্চ করতেছে না। আসলে প্রকৃতপক্ষে যারা মাদকদ্রব্যের সাথে জড়িত তাদেরকে দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। সন্দেহভাজন হিসেবে ব্যাগ তল্লাশি করে থাকে, সেখান থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। মাদকের ভয় দেখিয়ে তাদেরকে টাকা পয়সা ছিনতাই করে নেয় এবং দীর্ঘদিন যাবৎ তারা
এরকম করে লাখ লাখ টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে। ঘটনাস্থল থেকে দূরে দেখা মিলল পরিদর্শক এমদাদুল হকের। খোঁজ গল্পে ব্যস্ত তিনি। পরে এ বিষয়ে জানতে চাইলেও কথা বলতে রাজি নন তিনি। না মানুষ তো হয়রানি করে হ্যাঁ আমার নামে কি অভিযোগ? আমাকে যে মোবাইলটা কথা বলবেন করে আশা নেবেন, এটা তো ভাই ঠিক না। আমি এ ধরনের কোনো কিছু করে না। আইনজীবীরা বলছেন সোর্স দিয়ে অভিযান সম্পূর্ণ নিষেধ। আইনগত ব্যবস্থা নিতে পারবেন ভুক্তভোগীরা। সোর্সের পক্ষে তো সম্ভবই না। যদি সাধারণত দেখা যায় যে যারা সাব ইন্সপেক্টর সাহেব যিনি আছেন বা তদন্তকারী এজেন্সি যারা আছেন তাদের সাথে অন্যান্য পুলিশ কনস্টেবল থাকতে পারে সাইটে। এরই মধ্যে অনেক ভুক্তভোগী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সোর্স দিয়ে অভিযান করান, যারা সোর্স হিসাবে কাজ করে এদেরকে কোটি পড়ানোর কোনো বিধান নাই এবং এটা আমার নলেজেরও বাইরে। এটা যদি কেউ এরকম বলে থাকে বা করে থাকে, এটা এদের দায়িত্ব ওনারা নেবেন যারা অভিযান করেন। তদন্ত করে আমি এটা যদি দোষী হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা এই কাজ করেন বা সোর্স দিয়ে করেন, তাহলে আমি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হাটিকুমরুল গোল চত্বর উত্তরের প্রবেশ মুখ, সেখানে চলছে ইন্টারসেকশন প্রকল্পের কাজ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাগেরহাটের মোংলায় নসিমুল উল্টে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। গত রাত 1:30টার দিকে উপজেলার চাপড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা জানান খুলনার লাউডুপ থেকে ধান কেটে মোংলায় বাড়ি ফিরছিলেন তারা। পথে চাপড়া এলাকায় 3 চাকার যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় নসিমুল চালক দিদার মোংলা। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় যাত্রী রুকন উদ্দিনের। আহতদের মধ্যে 3 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 1 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। বর্ষার সময় আপনার ওই রাস্তায় ওই পাথর গাড়ি যায়, এ দেখিনি ওই পাথরের ভাড়াই আপনার ডিরাক ওই টলি উঠে দিছে। এদিক সেদিক ছড়াই গেছে আর কি 5 জন, আর 2 জন হচ্ছে গাড়িতে চাপা পড়ে জায়গায় মারা গেছে। ঝিনাইদহে এক রাতে 9টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একদল ডাকাত একে একে 9টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ টাকা মালামাল লুট করে তারা। পালানোর সময় এক দোকানের মালিক বিষয়টি টের পায়। তার চিৎকারে নাইট গার্ডের সহযোগিতায় একজনকে আটক করে টহল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের ধরতে অভিযান চলছে। দোকানের শাটার ভেঙে টাকা আনুমানিক 1000 খানেক টাকা নিয়ে গেছে। ক্যাশ ভেঙে টাকা যাচ্ছিল, সব নিয়ে গেছে। এখনো টোটাল আমার বিকাশের ব্যবসা ছিল। বাজারে ডিউটির পরেও আমাদের বাজারে যে চুরিটা হয়ে গেল, আমরা ব্যবসায়িক হিসাবে খুবই শঙ্কিত। HMPV ভাইরাস শনাক্ত হওয়ার 30 বছরের নারী সানজিদা আক্তার মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন। জানা গেছে তার শরীরে HMPVর পাশাপাশি অন্যান্য জটিলতাও ছিল, আর সেজন্য হাসপাতালের ICUতে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে, আর সেখানেই মারা যান তিনি। রাতেই তার মরদেহ কিশোরগঞ্জের ভৈরবের বাড়িতে নেওয়া হয়েছে এবং পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, প্রায় 1 মাস ধরে সানজিদা অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালে আসার 4 দিন পর পরীক্ষায় HMPV পজিটিভ ধরা পড়ে এবং এ পর্যন্ত বিশ্বে HMPV রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিরল। তবে যদি অন্য কোনো জটিলতা থাকে তাহলে অবস্থা সংকটাপন্ন হয়। এখন জ্বর আসলে HMPV ভাইরাস খুঁজতে যাবার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। এই মৃত্যুটিতে মূলত ক্লেবশিয়েলাজনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেলিওর, এই মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। কিন্তু রোগিনী অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে তিনি HMPV আক্রান্তও ছিলেন, যেটি একটি সার্কুলেটিং ভাইরাস। বাংলাদেশে দীর্ঘদিন যাবত এবং পৃথিবীব্যাপীও এই ভাইরাসটি এই সিজনাল ফ্লু হিসেবে মানুষকে আক্রমণ করে থাকে। ভবিষ্যৎ নেতাদের জন্য অনুপ্রেরণামূলক ভূমিকা এবং মডেল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো রুয়েটে। সকাল থেকেই বিকেল পর্যন্ত চলে সেমিনারটি। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। সেমিনারে 10 মিনিট স্কুল প্রতিষ্ঠাতা
পরিচালক আয়মান সাদিক অনুপ্রেরণামূলক নানা গল্প এবং তথ্য তুলে ধরেন। নিজেদের দক্ষতা বাড়ানো এবং ভুলগুলো খুঁজে বের করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তাইয়ব। আর আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। যারা জব সেক্টর লিড করছেন তারা বেসিক্যালি এই প্রোগ্রামে আসছেন এবং তাদের যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে, তাদের ওয়ার্ক লাইফের এক্সপিরিয়েন্স বা তাদের পার্সোনাল লাইফের সঙ্গে কীভাবে তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করছেন সেই বিষয়গুলো আমাদের স্টুডেন্টদের সঙ্গে তারা শেয়ার করেছেন। 10 মিনিট স্কুল এই কনসোর্টিয়ামের লার্নিং পার্টনার হিসেবে কাজ করছে। আমাদের টার্গেট হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা অ্যাওয়ারনেসটা রেইজ করা অ্যান্ড এই পার্টিকুলার বিষয়ের জন্য আমাদের শিক্ষার্থীরা ভালো করে জ্ঞান আহরণ করতে পারে, তাদেরকে কিছু কোর্স দিয়ে সহায়তা করা। 6 বছরও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের উন্নয়ন কাজ, তাই 250 শয্যার হাসপাতালের কাজ চলছে 100 শয্যার জনবল নিয়ে। ফলাফল চরম ভোগান্তিতে রোগী আর স্বজনরা। এদিকে নতুন ভবনের কাজ কবে নাগাদ শেষ হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ঠিকাদার। এত কিছুর পরও ভবন হস্তান্তরের বিষয়ে নির্লিপ্ত গণপূর্ত ভবন। হাসপাতালের মেঝে, করিডোর থেকে শুরু করে বারান্দা সবখানেই রোগীর অবস্থান। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে চিকিৎসা। নামেই 250 শয্যা লক্ষ্মীপুর সদর হাসপাতাল। 2017 সালে 100 শয্যার সেবাকেন্দ্রটির শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়, অথচ 6 বছর ধরে কার্যক্রম চলছে পুরনো লোকবল আর যন্ত্রপাতি দিয়ে। চিকিৎসক সংকট চরমে, ভবনও জরাজীর্ণ। অসুস্থ রোগীর মতো হাসপাতালটি নিজেই চলছে ধুকে ধুকে, অথচ বহির্বিভাগ ও জরুরি সেবা মিলিয়ে প্রতিদিন 5 শতাধিক রোগীর ভরসাস্থল সেবা প্রতিষ্ঠানটি। ডাক্তার সংকট, মেশিন সংকট, বিশেষ করে সিটের সংকট, রোগীরা নিচে ফ্লোরে থাকতেছে। 18 মাসে হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 7 বছরের মতো হয়ে গেছে, কিন্তু হাসপাতালের ভবনের কার্যক্রম এখনো শেষ হয়নি। সাধারণ মানুষ যারা শিক্ষা নিতে দূর দূরান্ত থেকে আসে এরা অবহেলিত হচ্ছে, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আমরা তো এভাবে থাকতে পারতেছি না, আমাদের সাথে বাচ্চা রাখার মতো কেউ থাকতে পারতেছে না। সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় 2018 সালে ভবন নির্মাণের কার্যাদেশ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম। প্রথম দফায় 35.5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় 2019 সাল পর্যন্ত। এরপর দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও 5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ। কবে নাগাদ ভবনটি বুঝিয়ে দেওয়া যাবে তাও নিশ্চিত নয় ঠিকাদার। কারণে ভাঙে দিতে দেরি হয়েছে, 1.5 বছর লাগে। এরপরে করোনা গেছে 2 বছর। সেই যা কাজ শেষ হওয়ার পথে তখন পান্ড আবার কাটে নিয়ে গেছে। এখন আবার পান্ড আসলে কাজ হবে, আরো 15-16 কোটি টাকা লাগবে। রোগী স্বজনদের দুর্ভোগ অজানা নয় সিভিল সার্জনের। বলছেন নতুন ভবন বুঝে পেলেই কেবল সংকট নিরসন সম্ভব। ভবনটা যদি আমাদেরকে হ্যান্ডওভার দেওয়া হয় তাহলে হচ্ছে যে আমাদের এখন যেভাবে রুগী উপচে পড়া ভিড় আছে বা ফ্লোরে থাকতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে রুগীদেরকে, সেটা লাঘব হবে। রুগীরা বিছানা পাবে, কমফোর্টেবলি হচ্ছে যে সেবা নিতে পারবে। টেন্ডারে 6 বছরেও কেন শেষ হলো না নির্মাণ কাজ, এ বিষয়ে গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।